This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইন্ট্রোডাকশন বা পরিচয়ের কোনো প্রয়োজন নেই। আমার সঙ্গে রয়েছেন ব্রাত্য বসু। নমস্কার। ব্রাত্যবাবু, আপনার সোলের বিখ্যাত ডায়লগ কোনটা, মানে কোনটা আপনার ভালো লাগে? লোহা গরম হ্যায়, হাতুড়া মারতো। লোহা গরম, হাতুড়া মারতে হবে। স্যার, আমাদের প্রত্যেকের মনের উপর, আমার প্রজন্ম তো বটেই, তা আপনাদের প্রজন্মের উপরেও ভিরু জয় দারুণ একটা এফেক্ট আছে। আপনি যখন কলেজে পড়ছেন তখন বোধহয় শোলে রিলিজ করছেন। না, ক্লাস 1-এ পড়ি। যখন ক্লাস 1-এ পড়েন? হ্যাঁ, 75 সালে 15ই আগস্ট শোলে রিলিজ করে। মনে আছে মানে তারপরে শোলে? না, আমি শোলে দেখেছি, মাধ্যমিক পরীক্ষা দিয়ে দেখেছি, এবং বিপুল ইম্প্যাক্ট হয়েছিল। মানে শোলের কোনো তুলনা হয় না। মানে পরে আমি যখন অনুপমা চোপড়ার বিখ্যাত বইটা পড়ি, দ্য মেকিং অফ শোলে, সেটাও খুব ইন্টারেস্টিং। মানে তুমি কি জানো যে ওই বিখ্যাত যে গানটা ইয়ে দোস্তি হাম নেই তোড়েঙ্গে, এটা কদিন ধরে শুটিং হয়েছিল? 21 দিন। মানে একটা গান শ্যুট করছে ওরা 21 দিন ধরে রামগড়, মানে আসলে ব্যাঙ্গালোরের একটা জায়গায়, ব্যাঙ্গালোর থেকে একটু দূরে একটা গ্রামে। সেটা তো এখন বিখ্যাত স্পট। তা ইদানিং যখন, তখন তো শোলে বেশ কয়েকবার দেখেছি, পরেও দেখেছি, এবং শোলে সম্পর্কে সত্যজিৎ রায় শোলের মেকিং নিয়ে যেটা বলেছিলেন সেটা আমি খুব গভীরভাবে বিশ্বাস করি, যে ভারতবর্ষে একটা বানানো অন্যতম শ্রেষ্ঠ ছবি। শোলে ধর্মেন্দ্র চলে যাওয়া, ধর্মেন্দ্র মৃত্যু, ধর্মেন্দ্র নিয়ে আমি একটা লেখাও লিখেছি, ধর্মেন্দ্রকে ট্রিবিউট জানিয়ে। এই ইদানিং মানে আমি যখন আবার শোলে দেখলাম, আমার কাছে একটা ইন্টারেস্টিং পয়েন্ট এলো, সেটা আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে এই যেটা অবশ্যই পোস্ট মডার্ন যে গে কমিউনিটি, এলজিবিটি, তাদের মুভমেন্ট এবং তাদের যে পরিসর, সেখান থেকে আইডিয়াটা আমি আমার বা তাদের যে বক্তব্য বার্তা, সেটা থেকে আমার বাবার যে চর্চা হচ্ছে, সেখান থেকে এটা মাথায় এলো। আমার বক্তব্য হচ্ছে যে এখানে ওই ওদের বন্ধুত্বের মধ্যে ধর্মেন্দ্র হচ্ছে হিম্যান, ও মেল সত্তা, কিন্তু অমিতাভ কি ওম্যান আমি জানি না। মানে কেন বলছি, সে দুজনে বিয়ে নিয়ে ভাঙচি দিচ্ছে ও আপত্তি করছে। কেন? ধর্মেন্দ্রের ক্ষেত্রে একটা স্পষ্ট কারণ আছে, মানে যে আপত্তি, ওর যে বডি ল্যাঙ্গুয়েজ, মুখে কখনো বলেনি, কিন্তু বোঝাচ্ছে যে রাধা, মানে জয়া ভাদুরী যে পার্টটা করেছে, সে হচ্ছে বিধবা, তুই বিধবাকে কি করে বিয়ে করতে পারিস? হ্যাঁ, এই বিধবাকে সঙ্গে বিবাহ হবে কি হবে না, এটা পরবর্তী ক্ষেত্রে অমিতাভ বচ্চনের একটা ইন্টারভিউ পড়ে দেখেছি যে রমেশ সিপ্পি, মানে পরিচালকও যথেষ্ট দ্বিধাগ্রস্ত ছিলেন। শুক্রবার ছবি রিলিজ করে, শনিবার অবধি বাজার খুব খারাপ যায়, ওরা ঠিক করে বিধবা বিবাহের প্রসঙ্গটা ওরা রিশুট করবে, জয়কে বাঁচিয়ে তুলবে। রাত্রিবেলা যখন সেলিম খান, জাভেদ আখতার এবং রমেশ সিপ্পি অমিতাভ বচ্চনের বাড়ি থেকে বেরিয়ে অমিতাভকে কনভিন্স করেই ফেলেছে যে রিশুট করবো তোমায় নিয়ে, ওরা প্রায় গেট থেকে বেরিয়ে যাচ্ছে, হঠাৎ রমেশ সিপ্পি ঘুরে দাঁড়ালো। তারপর তিনজনকে রমেশ সিপ্পি বললেন যে ঠিক আছে, আমরা সোমবার অবধি ওয়েট করে যাই, সোমবার অবধি অপেক্ষা করি, তারপর দেখব। সোমবারে তো ইতিহাস হয়ে গেল। এবার অমিতাভ বচ্চনও গিয়ে ধর্মেন্দ্রের যে বিয়ের ভাঙচি দেয়, তখন আমরা মজা পেতাম, কিন্তু এখন মনে হচ্ছে মজার পেছনের মনস্তত্ত্বটা কি? এটা কি নিছক একটা বন্ধুর পেছনে লাগা? ওর তো কোনো কারণ নেই, হঠাৎ ওই টাঙ্গাওয়ালা বাসন্তীর ঠাকুমার কাছে গিয়ে ভাঙচি দেবে কেন, যাতে বিয়ে না করে? তাহলে দুজনেই কোথাও চাইছে যে তার জুড়িদার যেন বিবাহ না করে। হ্যাঁ, এবং এতটাই এদের বন্ডিং, সেটা এরা দুজনে, এবং আমরা সবসময় দেখবো যে ধর্মেন্দ্র বলছে যে আমার বাচ্চারা তোর কাছে গল্প শুনতে যাবে, এবং অমিতাভ বচ্চন সেটা রিয়্যাক্ট করে, সারা বাচ্চা হলেই খালি আমার কাছে পাঠিয়ে দিস কেন? হ্যাঁ, গল্প শোনানোর ব্যাপার থাকলে আমার কাছে পাঠাচ্ছিস কেন? তা এই পয়েন্টগুলো শোলের আমার মনে হয় নতুন করে চর্চা হওয়া উচিত, এবং ধর্মেন্দ্র যে একটা হিম্যানকে আগাগোড়া রিপ্রেজেন্ট করে গেছেন মানে বলিউডে, এবং সেটা খুবই একটা ব্যক্তি জুড়ে করেছেন। মানে লাস্ট আমার দেখা ওনার খুব সেরা অভিনয় হচ্ছে অবশ্যই লাইফ ইন এ মেট্রো এবং জানি গদ্দারে তো মানে এটা সাংঘাতিক অভিনয় করেছেন ধর্মেন্দ্র। স্যার, আমি যতটা জানি রমেশ সিপ্পি আপনারও খুব ফেভারিট একজন ডিরেক্টর, তো সেই জায়গায় দাঁড়িয়ে নট রিয়েলি শোলে খুব ভালো আমার প্রিয় ছবি, কিন্তু তুমি যদি শক্তি বা শান বা সাগর বলো
ওগুলো দেখেছি, হ্যাঁ ঠিক আছে দেখেছি। শক্তিতে তো দিলীপ কুমার অমিতাভের একটা কাল্ট অভিনয় আছে। সীতা বরং তুলনায় সীতাউর গীতা এই যে যমজ বোনের ব্যাপারটা, যেটা কমেডি অফ এরর্স থেকে রমেশ সিপ্পি আইডিয়াটা নিচ্ছেন শেক্সপিয়ারের, মানে ভ্রান্তিবিলাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, ওটা মেয়ে করে দিচ্ছেন। তো ওইটা বরং আমার সীতাউর গীতা বরং তুলনায় ভালো লেগেছিল। ধর্মেন্দ্রকে নিয়ে যদি কথা বলতে হয়, আমরা দেখছি শুরুর 5 বছর যখন ধর্মেন্দ্র অভিনয় করছেন, সেভাবে ছবিগুলো কিন্তু খুব বেশি পপুলার হয়নি। ফুল আর পাথর থেকে মূলত পপুলারিটি আসে এবং ছবিগুলো বক্স অফিসে হিট হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো তোমার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হচ্ছে, মানে ধর্মেন্দ্রর পুরো কেরিয়ারটাকে যদি আমি আপনাকে বলি এখন একটু সংক্ষেপে অ্যানালিসিস করতে, আপনি কি পয়েন্টগুলোকে হিট করবেন? ধর্মেন্দ্রকে আমি বলবো কি যেন, ইয়ে পাগলা ইয়ে জাট জমলা দিওয়ানা না কি যেন গানটা, জমলা ওই গানটা হচ্ছে ওর পুরো কেরিয়ারের বটম লাইন। মানে একটা পাগলামি, একটা বন্য বেপরোয়া ব্যাপার, একটু কোথাও মাথা গরম গোয়ার, আর একটু শিশু সুলভ। মানে মহিলাদের আকর্ষণ করার জন্যে যে গুণগুলো থাকে, দিলীপ কুমার বলেছিলেন যে আমি এত সুদর্শন পুরুষ ইন্ডাস্ট্রিতে আমি দেখিনি ধর্মেন্দ্রর মতো। মানে এবং মনে রাখতে হবে ধর্মেন্দ্র কখনো সেকেন্ড লিড হননি। অমিতাভ মানে জঞ্জির থেকে অমিতাভ বচ্চনের যে যাত্রা শুরু হচ্ছে, সেখানে সেই ঝড়ে প্রচুর লোক সেকেন্ড লিড হয়ে গেছে। তার আগের যে ঝড়, মানে রাজেশ খান্না ঝড়, সেখানে রাজেশ খান্না মূলত একক নায়কে বিশ্বাস করতেন। অমিতাভ বচ্চন ডাবল নায়কে পার্ট করেছে। মানে নমক হারাম ধরা যাক, যেখান থেকে রাজেশ খান্নার পতন শুরু হলো এবং অমিতাভ বচ্চনের উত্থান শুরু হলো 1973 নমক হারাম, ঋষিকেশ মুখার্জির ছবি। পার্টটা কিন্তু সফট করার কথা ছিল, আমি রাজেশ খান্নার বায়োগ্রাফিতে পড়েছি। মানে এই যে পার্টটা করেছিল সোনু, এই সোনুর পার্টটা রাজেশ খান্নাকে দেওয়ার কথা ছিল, অমিতাভ যে পার্টটা করে। কিন্তু যে মুহূর্তে রাজেশ খান্না দেখলেন যে ঠিক আনন্দের মতোই এই চরিত্রেরও মৃত্যু হবে, রাজেশ খান্না ধরে নিয়েছিলেন যে মৃত্যু মানেই হিট, ঠিক আছে, এবং খুব কনফিডেন্ট ছিলেন। কিন্তু দেখা গেল নমক হারামে একটা অডিয়েন্সের কাছে একটা উল্টো ব্যাপার ঘটতে শুরু করলো, সেটাও হিট হলো। ওরা অমিতাভ বচ্চনকে গ্রহণ করলো। তা অমিতাভের ঝড়ে ওই সময় আমরা দেখবো যে প্রচুর লোক, মানে 3 জন নায়ক আছে কিন্তু অমিতাভই ডমিনেট করছে। অমর আকবর, অ্যান্থনি থেকে শুরু করে আমি নাসিব, এরকম প্রচুর অভিনয় মানে উদাহরণ দিতে পারি, বা শান। হ্যাঁ, ধর্মেন্দ্র কখনো সেকেন্ড লিড হয়ে যাননি। তাহলে ধর্মেন্দ্রকে আমি বলতে পারি ভারতীয় ক্রিকেটের তুলনা দিয়ে, এখনকার ক্রিকেট নয় আগেকার তুলনা দিয়ে, যে তিনি সবসময় রাহুল দ্রাবিড়, কনসিস্টেন্ট। হ্যাঁ, এবং একটা দীর্ঘ বড় সময় জুড়ে ধর্মেন্দ্র খেলছেন। অমিতাভ আর ধর্মেন্দ্র মানে ফারাক বা কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে, বোকা বোকা প্রশ্নগুলো করবো না। দুজনের মধ্যে যদি পৃথক পৃথক বিশেষত্ব খুঁজতে হয় 3টি, কি কি খুঁজবেন? না, অমিতাভ হচ্ছে ব্রিটিশ শিভালরির শেষ কথা। তার ওই ভদ্রতা, ওই অসম্ভব একটা মানে পোশাকি ব্যাপার, একটা দূরত্ব নেওয়া, একটা নিজেকে সবার থেকে আড়াল রাখা, আবার কোথাও মিশে যাওয়া। এই আমি এর সচিন পিলগাঁওকরের একটা ইন্টারভিউ দেখছিলাম, তা সচিন বলছে যে সত্য পে সত্তার এটা যখন হচ্ছে, আমাদের শুটিং যখন হচ্ছে কাশ্মীরে, ওদের আলাদা হোটেলে রাখা হয়েছে, ঠিক আছে, অমিতাভকে খুব স্বাভাবিকভাবেই আলাদা হোটেলে অমিতাভকে রাখার কথা, আর ওদের তুলনায় হয়তো একটু মানে খাটো হোটেলে রাখা হয়েছে বাকি গোটা টিম। অমিতাভ শুটিং শেষ করে নিজের ওই ওবেরয় গ্র্যান্ডে যাচ্ছে না, সে গোটা টিমের সঙ্গে রাত 2টো অবধি আড্ডা মারছে, গল্প করছে। এবং মনে রাখতে হবে অমিতাভ বচ্চন তখন তার মানে সদ্যজাত সন্তান, তাকে নিয়ে গেছেন এবং স্ত্রী আছেন। রাত্রিবেলা জয়া ভাদুরীকে আবার সচিনরা ফোন করে মহিলার গলায় বলছে যে আমরা রেখে দিয়েছি ওকে আজকে। জয়া ভাদুরী বলছেন যে তোমাদের কাছে থাক, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে অমিতাভ অ্যাকিউট প্রফেশনাল। অনুপম খের বলছেন যে আমি প্রথম দিকে ইন্ডাস্ট্রিতে গিয়ে আমি হইচই করতাম, এই এসি কোথায়, আমার এসি নেই কেন, আমার পাখা নেই কেন। তো আমি যখন গিয়ে ঢুকছি এখানে আখরি রাস্তা শুটিংয়ে, ওই রকম করছিলাম। তো সেখানে গিয়ে দেখলাম যে ওই আখরি রাস্তা যে ডেভিড, মানে বাবার যে পার্ট পড়ে,
মেকআপ ভ্যানের সামনে ওই চেন্নাইয়ের 45 ডিগ্রি গরমে ওই দাড়ি, ওই পোশাক, ওই চাদর, ওই প্যান্ট শার্ট পরে অমিতাভ বসে বই পড়ছে। তার আগে অনুপম খের গোটা প্রোডাকশন টিমে তটস্থ করে দিয়েছে ওর গোড়ার দিকে কেরিয়ারে, আমার পাখা নেই কেন, আমার এসি নেই কেন। তো অনুপম খের গিয়ে নমস্তে বলেছেন, হ্যাঁ বসো অনুপম বসো, অমিতাভ বলেছেন। বলছে আপনি গরমেই পোশাকটা পরে আছেন কি করে, অনুপম খের জিজ্ঞেস করেছেন। তখন অমিতাভ বলছেন যে দেখো অনুপম, ভাবলে গরম, আমার গরম আমার চিন্তায় আছে, না ভাবলে গরম নেই। এই যে এইটা ধর্মেন্দ্রর যে ধরন, তার বিপরীত ধরন। ধর্মেন্দ্র ভদ্রলোক, খুবই মানে জেন্টলম্যান। ধর্মেন্দ্র আমি অপূর্ব সব সাক্ষাৎকার আমি দেখেছি, পড়েছি, ধর্মেন্দ্রর বায়োগ্রাফি পড়েছি। কিন্তু ধর্মেন্দ্র এই যে প্রফেশনাল যে প্রিসিশন এবং যে অ্যাকিউরেসি, যে কি বলবো এবং কি বলবো না, ধর্মেন্দ্রের তুলনায় একটু মানে বাংলায়, সাদা বাংলায় একটু কাঁচা খোলা লোক, একটু অসংবৃত। হ্যাঁ, তো কিন্তু অসাধারণ লোক। হিম্যান কিউম্যান কনসেপ্টটা বাদ দিয়ে জয় আর বীরুর মতন ব্রাতবসু জীবনের কোনো বন্ধু আছেন? আমার জীবনে তো নিশ্চয়ই এরকম কম বয়সে তো এরকম বন্ধু আমাদের সবার থাকে, কিন্তু বন্ধুত্ব নিশ্চয়ই এখনও আছে। একই সঙ্গে বন্ধুত্ব সম্পর্কে আমার বদলেয়ার, শার্ল বদলেয়ারের কথাটা মনে হয়, কবি শার্ল, ফ্রেঞ্চ সিম্বলিস্ট কবি। তার প্রথম একটা কবিতার প্রথম দুটো লাইন ছিল, বন্ধুত্ব তুমি এমন একটা শব্দ বললে যার মানে আমি আজ অব্দি বুঝতে পারিনি। আপনি বললেন ওই গানটা শুটিং করতে 21 দিন লেগেছিল, আপনার শেষ ছবিটা কতদিনে শুটিং করলেন? আমার শেকড় শেষ হয়েছে 16 দিনে। তাড়াহুড়ো করে দিলেন নাকি? না না, এখন বাংলা ছবি, কিন্তু বাংলা ছবির যা বাজেট, বাংলা ছবির যে ধরন, আমি যদি আমার হুব্বা আমি 29 দিন ধরে শ্যুট করেছিলাম, কারণ হুব্বা অনেক বড় স্প্যান জুড়ে ছিল। হুব্বা ওয়াজ এ ভেরি অ্যাডভেঞ্চারাস শুটিং। হুব্বার যে পার্সপেক্টিভ, হুব্বার যে স্মল টাউন যে ফ্লেভার এবং অ্যাকশন সিনস অনেক ছিল। এটা তো একটা মানে ভীষণ ইন্টিমেট গল্প। হ্যাঁ, গ্রাম বাংলার অ্যাকচুয়ালি দুই বুড়ো বুড়ির গল্প। হ্যাঁ, তো বুড়ো বুড়ি প্রেম, ঠিক আছে। তো এটা আমাদের তাড়াতাড়ি শ্যুট করেছি, কিন্তু খুব যত্ন করে শ্যুট করা হয়েছে, প্রচুর খাটা হয়েছে, প্রচুর আমাদের ডিওপি থেকে আমার অ্যাসিস্ট্যান্টরা, অ্যাক্টররা, টেকনিশিয়ানসরা, আর্ট ডিরেক্টর সকলেই খুব পরিশ্রম করেছে। আপনার এই সিনেমাটায় গুলি চললো না? এই সিনেমায় গুলি চলেনি, কিন্তু একটা ছোট্ট অ্যাকশন দৃশ্য আছে, গুলি চলেনি। বলছি, আপনি তো রামগোপাল বর্মাকে বলছিলেন যে আপনার হুব্বা করার সময় আমার সঙ্গে আপনার যখন কথা হয়েছিল, যে সাইন করে একটা গাড়ি চলে যাচ্ছে, একটা মফস্বলের রাস্তা, একটা ট্রেন যাচ্ছে, বাইকটা নিয়ে ডাক 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 করে হুব্বা যাচ্ছে, একটু এটা ভিন্ন ধর্মী হলো না, অন্যরকম করলেন? আমি তো, তুমি যদি আমার থিয়েটার দেখো তাহলে দেখবে যে আমি থিয়েটারও খুব একটা রিপিট করিনি নিজেকে। তো আমি মনে করি যে আর্ট মানে নানা রকম হতে পারে। আমি এই সেদিন একটা অপূর্ব ইন্টারভিউ দেখছিলাম জাভেদ আখতারের। জাভেদ আখতার বলছেন যে যখন বন্যপ্রাণীকে হত্যা করা হয় আমরা সবাই চিৎকার করি, ঠিক, কিন্তু যখন ফিশিং, মাছ ধরা হয়, তখন আমরা সেটা উপভোগ করি। বলছে কেন? উনি উদাহরণ দিচ্ছে, উনি বলছেন যে মাছের কোনো ভোকাল কর্ড নেই, মাছ চিৎকার করতে পারে না। অপূর্ব বলেছেন। তারপর উনি বলছেন যে আর্ট, থিয়েটার এগুলো হচ্ছে সোসাইটির ভোকাল কর্ড। এখন আমাদেরও আর্টেরও ভোকাল কর্ড প্রায় শুকিয়ে এসছে, কিন্তু তাকে নানা রকম গলা বার করা উচিত। কখনো উচ্চস্বরে কথা বলা উচিত, কখনো আবার নিচু স্বরে কথা বলা উচিত, হৃদয়ে দিয়ে কথা বলা উচিত। এই ছবিটা হৃদয়ের কথা বলতে চায়। না বলা কথা আছে এই ছবিটায়, না বলা কথাগুলো বলার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, একটা কথা বলুন, এই যে ছবিটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমাদের ক্যামেরাও আপনার যেখানে শুটিং হয়েছে সেই জায়গাটা দেখে এসছে, খুব মিষ্টি একটা গল্প, গ্রাম্য পরিবেশ, সেখানে আপনি 3 জন রাজনীতিককে কাস্ট করেছেন। রাজনীতিক হিসেবে কাস্ট করলেন নাকি তারা সত্যি সুচারু অভিনেতা তাই কাস্ট করলেন? না, কুণাল ঘোষ তো আগে ছবি করেছে, অনন্যা বন্দ্যোপাধ্যায় আগে সিনেমা করেছে, অর্থাৎ এদের অভিনেতা বা কুণালের হয়তো আমার জাস্ট আগেই ছবি করেছে, কর্পূর, অরিন্দম শীলের ছবি, সেটা আমি অভিনয় করেছি। তো ওটা করতে গিয়ে আমার কুণালকে নেওয়ার কথা মাথায় আসে। কুণাল আমাকে অবশ্য বলেছে এরপরও থিয়েটারে করতে চায়, দেখা যাক সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা। হ্যাঁ, দ্বিতীয়ত অনন্যার কথা তো আমি বললাম, অনন্যা খুবই এখন চারিদিকে
প্রচুর সিনেমা করছে এবং বড় বড় পরিচালকদের, আমার থেকে অনেক বড় পরিচালকদের সঙ্গে। এইবারে নারায়ণ ঘোষ, নারায়ণ ব্রিলিয়ান্ট পারফর্মার। নারায়ণকে আমি বিধানসভায় আমি খেয়াল করতাম যে নারায়ণের কথা বলা, একটা অদ্ভুত এক ধরনের হাস্যরস তৈরি করা, তার মধ্যে যে ভীষণ সাবার টোন আছে। কিন্তু আমার মনে হচ্ছিল যে ওকে যদি একটু ঠিকঠাকভাবে মেজে ঘষে নেওয়া যায়। তারপর নারায়ণ থিয়েটার করতে শুরু করলো এবং আমার খুব ঘনিষ্ঠ একটি ছেলে অভি চক্রবর্তী, তার সঙ্গে একটা থিয়েটার করলো। হ্যাঁ, তো সব মিলিয়ে আমার মনে হচ্ছিল যে আমি তো আগেও এই ধরনের রাজনৈতিক লোকদের সিনেমা বা থিয়েটারে ব্রেক দিয়েছি, তা একে হোয়াই নট নারায়ণ। আপনার কি মনে হয় এরপরে নারায়ণবাবুকে আরও অনেক ডিরেক্টররা নেবেন আপনার এখানে অভিনয়টা দেখার পর? আমার তো ধারণা নেবে নারায়ণের নাম হবে এই পার্টটা করে, কারণ নারায়ণ খুব সিরিয়াস, খুব সিনসিয়ারিটির সঙ্গে কাজটা করেছে। ব্রাত্যবাবু একটা কথা বলুন, আপনার যে ছবি কয়েকটা আমি দেখেছি সেখানে দেখা গেছে যে একটা কমিক রিলিফ থাকে ছবিতে, মানে সিরিয়াস জায়গার মধ্যেও। এই ছবিতেও কি আছে? কুনাল দা নারায়ণের মধ্যে কি ওরকম কিছু একটা আছে? মজার ব্যাপার স্যাপার আছে ওদের মধ্যে কিছু, সেটা আপাতত তোলা থাক। সেটা আমার মনে হয় যে ছবি বেরোলে। আমার আপনার আগের ছবিটা দেখার পর এই ছবিটা সম্পর্কে যত শুনছি আমার মনে হচ্ছে শিলাজিতের একটা গান নেই। এটা অন্য গান আছে, এটা একটা চমক থাকছে। আচ্ছা, তোমাকেই তাহলে ব্রেকিং নিউজটা দিই, এটা চঞ্চল চৌধুরীর গলায় গান থাকছে। বাহ, দারুণ খবর। চঞ্চল চৌধুরীর গান তো মারাত্মক জনপ্রিয়, আবার আপনার ছবিতেও গাইছে। আমার ছবিতে অভিনয় করেছে এবং গানও গাইছে। চঞ্চল চৌধুরীকে নিয়ে আপনারা বেনারস গেলেন, ওইখানে চঞ্চল বেনারস যায়নি, আপনারা বেনারস গেলেন শুট করতে, চঞ্চল চৌধুরী এখানে এসেছেন শুট করতে। সীমা বিশ্বাস বেনারস গেছিলেন। তো ওই বেনারসের একটু শুটিং এর একটু গল্প বলুন একটা। ওখানে আমার দুই প্রিন্সিপাল যে ক্যারেক্টার, আরও চরিত্র ছিল, কিন্তু মূল চরিত্র ছিলেন সীমা বিশ্বাস এবং অনুসুয়া মজুমদার। তা দুজনের সঙ্গে কাজ করে, দুজনেই অভিনয়ের আমি খুব বড় ভক্ত। অনুসুয়াদি আমার সঙ্গে থিয়েটারও করেছেন, সীমাদিও একবার বলেছিলেন যে আমার লেখা একটা নাটক উনি একক করতে চান, এবারও কথা হলো। তো মূলত আমাদের থিয়েটারে গল্প হতো শুটিংয়ের অবসরে। শুটিং এত মানে দুদিনে আমাদের খুব বড় শ্যুট করতে হয়েছে, খুব যে গল্প টল্প করার অবকাশ পেয়েছি এমনটা নয়, কাজের মধ্যেই থাকতে হতো। একটু ফাঁকা সময় পাননি একটু গঙ্গার ঘাটে টাটে যাওয়া? গঙ্গার ঘাটে শ্যুট হলো, তার ফাঁকা সময় কি আছে, ভর্তি সময় নিয়ে শ্যুট করতে হলো। বেশ। আর আরেকটা যেটা অনেকেরই জানার আছে সেটা হচ্ছে যে দেখুন, এই এখন বাংলা সিনেমার জগতে টলিউডে ছবি আসছে হচ্ছে, এই কদিন আগে একটা ছবি হয়েছে ইন্ডিপেন্ডেন্ট, যেটাকে নিয়ে খুব হাইপ টাইপ হয়েছে। আপনার ছবির ক্ষেত্রে স্যার আমি নিজে খেয়াল করে দেখেছি, ছবিগুলো আসে, হলে চলে, আবার হয়ে যায়, খুব হাইপ টাইপ তৈরি করার চেষ্টাও আপনি করেন না কেন? না, আমার এখনো বিশ্বাস যে হাইপ হলে মাউথ পাবলিসিটিতেই হবে। মানে এই যে ভার্চুয়াল ওয়ার্ল্ড, যার উপর এখন সিনেমা আর্টও ডিপেন্ডেন্ট হয়ে গেছে, ডিজিটাল যে ওয়ার্ল্ড, অনেকটা ইউটিউব, অনেকটা ফেসবুক, ইনস্টাগ্রাম, এটা একটা রিয়েলিটি। কিন্তু সিনেমা এগুলোর মধ্যে বিলং খালি করতে পারে না। সিনেমা আসলে আর্ট, তো এটা একক নির্জন মানুষের গল্প শুনতে চায়। সেটা একক মানুষেরাই বা নির্জন মানুষেরাই এই ছবির ক্ষেত্রে পাবলিসিটি করে। এই ছবিটা দেখে আয়, এই ছবিটা বা এই ছবিটা দেখবি না, দুটোই একসঙ্গে চলে। তো আমি এখনও মনে করি যে আমি যে কাজটা করছি সেটার জন্য যেটুকু হোর্ডিং করলাম, বিজ্ঞাপন করলাম, পোস্টার করলাম, তারপর ছবিটা যদি চলার হয় সে আপন গতিতেই চলবে। তার জন্য খুব আলাদা করে হাইপ দেওয়ার বা গিয়ে রাস্তায় নেমে মার্কেটিং করার বা অমুক জায়গায় গিয়ে ওইগুলো আমার কাছে, মানে কেউ যখন করে নিশ্চয়ই তার কাছে একটা মূল্য আছে, আমি ওগুলোর খুব দরকার দেখি না। কখন ভাবলেন, কোন প্রেক্ষিতে ভাবলেন যে আপনি শেখর বানাবেন? না, আমি তো খুব, এটা বিভূতিভূষণের দুটো গল্প, তো আমি বিভূতিভূষণের খুব, মানে যাকে বলে অন্ধ অ্যাডমায়ারার। তো অনেকদিন আমি থিয়েটার করেছি বিভূতিভূষণের উপন্যাস থেকে, অথই জল। তো বিভূতিভূষণ থেকে আমার কাজ করার ইচ্ছেই ছিল। তা এইটা আমার এই ভুব্বা করার পর মনে হলো এটা অন্য কিছু একটা করবো। হ্যাঁ, তো তখন এইটা। আপনাকে সবসময় ইন্টারভিউ দিতে গেলে বলতে হয় না আমি থিয়েটার করেছি। আপনি কবে বলবেন বলুন তো আমি থিয়েটার করছি? খুব শিগগিরই বলবো। তাই এটা তো আরো বড় ব্রেক। ব্রাত্য বসে মঞ্চে ফিরছেন? মঞ্চে ফিরছি আমরা, হ্যাঁ, আমার দল থেকে ফেরা হচ্ছে। আপনাকে মঞ্চে দেখা যাবে। আর শেষ প্রশ্ন, বেশি লম্বা করবো না, যেখান থেকে শুরু করেছিলাম, ধর্মেন্দ্র আর নেই এবং মানুষের মৃত্যু নিয়েও না স্যার এখন খবর বলুন, তথ্য বলুন, এই ছড়িয়ে গেল ধর্মেন্দ্র মারা গেছেন, তারপর আবার জানা গেল ধর্মেন্দ্র বেঁচে আছেন, এখন চলছে মৃত্যুর পর সম্পত্তির ভাগ বাটোয়ারা কে পাবে, এইসব নিয়ে চলছে। মানুষের মৃত্যুর পর এই যে দ্বন্দ্ব বা মৃত্যুকে ঘিরে দ্বন্দ্ব, এটা কি বলবো? এই তো আগেও হয়েছে, কিশোর কুমারের ক্ষেত্রেও একটা শুনেছিলাম, অনেকের ক্ষেত্রে হয়েছে। এখন মানুষের কোনো, মানে যারা পাবলিক ডোমেনে থাকেন
তাদের সত্যি আর কোনো ব্যক্তিগত কোনো গোপনীয়তা নেই। গোপনীয়তা যাতে লঙ্ঘিত হয় তার জন্য হাজার হাজার চোখ, লক্ষ লক্ষ চোখ ঝাঁপিয়ে পড়েছে। এগুলোকে এই আজকের যে ডিজিটাল যে ওয়ার্ল্ড, এটা তার হিসেবে পার্ট হিসেবে মেনে নিতে হবে। রিয়্যাক্ট কেউ করতে পারে, রিয়্যাক্ট করেও লাভ হবে না। যেমন ধর্মেন্দ্র মৃত্যুর সময় তার পরিবার থেকে একটা প্রতিক্রিয়া জানানো হয়েছিল, কিন্তু তাতেও যে খুব গুজব কমেছিল তা না। তারপর যখন ধর্মেন্দ্র বাড়িতে ফিরলেন যখন হসপিটাল থেকে, তখন খানিকটা তখন কমে গেল। তো এইগুলো থাকবে, এগুলো এখন এইসব পরিবার এইসব ঝামেলা খুব গল্পে চর্চার মধ্যে থাকবে, ঝামেলা থাকবে, সমস্যা থাকবে, ধর্মেন্দ্রও থাকবেন তার কাজের মধ্য দিয়ে, আর শেখরও হয়তো থাকবে। তার কারণ শেখর ছবিকে ঘিরে যে ইতিমধ্যেই যে এক্সপেকটেশনগুলো তৈরি হয়েছে সেটা কয়েক গুণ বাড়িয়ে দিলেন ব্রাত্য বসু। চঞ্চল চৌধুরীর গান আছে, খুব ইম্পর্টেন্ট। ব্রাত্য বসুর ডিরেকশন তো আছেই। ক্যামেরা অভিজিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।